দেখুন, আমি কিন্তু মনে প্রাণে একজন চিকিৎসক আজও। আজও কোন কাজ আপনাকে এখন করা হয়নি বা আগামী দিনে ভাবছেন যে এই কাজটা করবেন? সুন্দর করে সংসার করতেও আমি খুব ভালোবাসি, কিন্তু সেটা খুব সুন্দর থাকবে, সব কিছু জায়গায় থাকবে। একটি চরিত্র হাতে লেখা, সাদা কাগজে কালো দিয়ে লেখা, তাই সেটা কখন শরীর পায়? আসলে সত্যি কথা বলতে কি, লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্যটা তো একটা অ্যাঙ্কার, হ্যাঁ, একটা শক্তি, সেটা কথা বলে। সেটা যদি 2-4 পাতা পড়ি তাহলেই একটা ভেতর থেকে বোধহয় একটা ফিলিংস আসে যে এটার ভেতরে আমি কিভাবে যাব, কি করব। সেই ভাবনাটা তখন মাথার মধ্যে কিন্তু তখন নড়াচড়া করতে শুরু করে। নমস্কার, নোয়ার আড্ডায় সকলকে স্বাগত। নোয়ার আড্ডা যারা দেখছেন, নিয়মিত দেখেন, লক্ষ্য রাখেন নোয়ার আড্ডার পেজে, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখানে যারা আসেন তারা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তারা তাদের নিজেদের ক্ষেত্রে তারা তাদের যে জগৎ, যে বিস্তীর্ণ জগৎ, সেটা তারা প্রকাশ করেছেন। এরকম ধরনের কিছু মানুষ আমাদের মধ্যে আসেন। আজকেও তার ব্যতিক্রম নয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর দীপান্বিতা হাজারি। দিদি, আপনাকে ধন্যবাদ আমাদের নোয়ার আড্ডায় আপনার আসার জন্য। আমাদের জন্মের পর থেকে প্রত্যেকেই দ্বৈত সাম্রাজ্যের বাসিন্দা হতে হয়। একটা হচ্ছে অপেক্ষাকৃত খারাপ অবস্থা, আর একটা সুস্থতা, মানে বলা যেতে পারে একটা অসুস্থতার সাম্রাজ্য আর একটা সুস্থতার সাম্রাজ্য। আমরা সবসময় চেষ্টা করি যে সেই ভালো রাজ্যের পাসপোর্টটা নিয়েই যেন টিকে থাকতে পারি, কিন্তু সেটা হয় না। অল্প সময়ের জন্য হলেও, কিছুদিনের জন্য হলেও আমাদের ওই অসুস্থ সময়ের সাম্রাজ্যে পৌঁছতেই হয়, থাকতেই হয় কিছুদিনের জন্য। সেই অসুস্থতা থেকে সুস্থতার দিকে আনা, একটা সবুজ আলো, একটা অন্ধকার থেকে একটা সবুজ আলোর দিকে যারা নিয়ে আসেন, তারা আমাদের কাছে দ্বিতীয় ঈশ্বর। সেরকমই একজন মানুষ ডক্টর দীপান্বিতা হাজারি আমাদের মধ্যেই উপস্থিত আছেন। আমি প্রথমে যে কথাটা বলবো, দিদি, আপনি ডাক্তার, নিয়মিত এখনও আপনার প্র্যাকটিস চলে, আপনি অভিনয় করছেন, নানা রকমের চরিত্রে অভিনয় করছেন, এবং পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের সদস্য ছিলেন অনেকদিন। এই যে এতগুলো দিক আপনি কীভাবে সামলান? এতগুলো দিক সামলানোটা আসলে আমি যেটা বলবো সেটা খানিকটা করতে করতে অভ্যেস হয়ে যায়। হ্যাঁ, প্রথমে তো এতটা ছিলাম না, ডাক্তারি করতাম শুধু। ডাক্তারি করতে করতেই মডেলিংয়ের জগতে আসা, অভিনয়ের জগতে আসা, মেডিকেল জার্নালিজম শুরু করা, পশ্চিমবঙ্গ মহিলা কমিশন, সেটা অবশ্য অনেক পরে। তার আগেও অনেক আগে থেকেই আমার নিজের একটা বুটিক আছে, সেটাও ওই মানে ডাক্তারি লেখা লিখতে লিখতেই সুযোগ পাওয়া। আর এতগুলো সামলানোর কথা যদি বলা হয় তাহলে আমি বলবো সেটা খুব কঠিন কাজ, খুবই কঠিন কাজ। তবে মনের জোর থাকলে সব করা যায়। আর দরকার পরিবারের সহায়তা, গুড সেট অফ পরিচারিকা যাকে বলে, বাড়িতে যদি না থাকে তাহলে কিন্তু সব কিছু সামলানো যায় না। না, আপনি এই যে যতগুলো সেক্টরে কাজ করেছেন, দেখুন, আপনি কিন্তু সব জায়গাতেই প্রতিষ্ঠিত, আপনি স্বীকৃত, আপনার যোগ্যতা আপনি প্রমাণ করতে পেরেছেন। এই যে বিষয়টা, যেমন ধরুন আপনি ডাক্তারি করতেন, কিন্তু ডাক্তারি করতে করতে মডেলিং ধরুন করেছেন, আপনি অনেক পত্রিকার প্রচ্ছদে আপনার ছবি আমরা দেখেছি, অনেক বিজ্ঞাপনে আপনার ছবি দেখেছি। তারপর আপনি এলেন অভিনয়ে, কিন্তু দেখা গেল যে অভিনয়তেও আপনি সমান পারদর্শিতা দেখাতে পেরেছেন। এই যে একটা জিনিসে যদি মানুষের দক্ষতা থাকে, তাহলে বোধহয় সে অন্য জিনিসগুলো সেই দক্ষতা দিয়ে অনেকটা তাড়াতাড়ি করে সে উচ্চতায় পৌঁছতে পারে। কি বলবেন? হ্যাঁ, সেটা খানিকটা তো ঠিকই বটে। কোথাও একটা বেসিক বুদ্ধির দরকার হয়, না হলে কোনো কাজই করা যায় না। সেই বুদ্ধিটা আবার খুব ছোটোবেলায় থাকে না, আস্তে আস্তে কর্মক্ষেত্রে অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে, অনেক রকম লোকের সঙ্গে মেলামেশার মধ্যে দিয়ে
আমি বলবো সেই বুদ্ধিটা বিকশিত হয়। আমার ক্ষেত্রে সেই সুযোগটা ঘটে গিয়েছিল, আমি চেষ্টা করেছি যেটুকু পেরেছি সেটাকে কাজে লাগাতে। হ্যাঁ, এই যে আমি বলছি যে এই যে ধরুন এই যে কাজগুলো, এত রকম কাজে একটা জায়গা থেকে আরেকটা জায়গা, মানে ডাক্তারি পেশা থেকে অভিনয়ে আসা, অভিনয় আপনার পেশা নয়, ডাক্তারিটাই আপনার পেশা, কিন্তু অভিনয় আপনি করে চলেছেন সমানভাবে। এই যে করে চলা, এটা অত্যন্ত সিরিয়াস, দুটো বিষয়ই না থাকলে দুটো দিক সামলানো যায় না। এটা আপনার কি মনে হয়? দেখুন, আমি কিন্তু মনে প্রাণে একজন চিকিৎসক আজও। আমি ডাক্তারি পাশ করেছি, আমার বয়স ছিল 24 বছর, এখন আমার বয়স 70। এর মধ্যে কিন্তু একদিনের জন্যেও আমি ডাক্তারি ছাড়িনি, আর যাই করি না কেন, অন্য যা এক্সট্রা কারিকুলার যা কিছু করেছি, অভিনয় বলুন, সেলাই বলুন, বুটিক বলুন, লেখালেখি বলুন, মহিলা কমিশন বলুন, আমি ডাক্তারিটা বজায় রেখে বাকি সবগুলো করার চেষ্টা করেছি। দিনটাকে একটু ভাগ করে নিতে হয়, হ্যাঁ, সেটা তো ভীষণ দরকার, টাইম ম্যানেজমেন্টটা ভীষণ দরকার, আর মনের জোর ভীষণ দরকার। ডাক্তারি পড়াটা তো এত সোজা নয়। ছোটোবেলায় যখন ডাক্তারি পড়েছিলাম অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হয়েছিলাম। আমাদের সময় ইট ওয়াজ নট দ্যাট ইজি, এত সোজা ছিল না তখন। তো সেইগুলো, তখন সেই বাধাগুলো কাটানো আজকের আমি হলে বোধহয় পারতাম না। ছোটো বয়সে একটা বোঝা যায় না আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, কি অভিজ্ঞতার, মানে কি ধরনের সাফারিংসের মধ্যে দিয়ে যাচ্ছি। আজকের আমি হলে বোধহয় পারতাম না। অল্প বয়সটাই সাহস জুগিয়েছিল, এইটুকু বলতে পারি। আর তার পরবর্তী জীবনে আমি অনেক উৎসাহ পেয়েছি স্বামীর কাছ থেকে, মেয়ের কাছ থেকে, মানে তারা অনেক বড় সাপোর্ট আজও আমার জীবনে। সেই জন্যে করতে পেরেছি। কিন্তু আমি যেটা বলবো, ইচ্ছেটা হলো সব থেকে বড় কথা। আর এই ইচ্ছের সঙ্গে আরেকটা জিনিস বোধহয় আমার মনে হয় দিদি, সেটা হচ্ছে সিরিয়াসনেস। ভীষণ রকমের সিরিয়াস হতে হয়। এই যে মানে আপনি যে পেশাটায় যখনই আপনি যে সুইচ ওভার করে চলে আসছেন, ওখান থেকে এখানে, এখান থেকে এখানে, এই যে ভীষণভাবে নিজেকে ভাগ করে নেওয়া, এটা কিন্তু সকলের পক্ষে সমান হয়ে ওঠে না। কাজের ক্ষেত্রে আমরা ঘুরিয়ে ফেলি, ঠিক কোন জায়গাটায় কোন কাজটা করতে হবে। সেই যে আপনার যে দক্ষতা, আপনি যেটা প্রমাণ করতে পেরেছেন অভিনয়ের জগতে, সেটি আপনার কাজে আপনার সিরিয়াসনেস দেখে বোঝা যায়। বিভিন্ন চরিত্রে আপনি অভিনয় করছেন। প্রথম দিকে বোধহয় একটু ডাক্তারের চরিত্রই আপনি বেশি পেতেন বলে, মানে সেরকমই আমার মনে হচ্ছে, সেরকমই যেন দেখেছি। তারপরে এখন আপনি নানা রকমের চরিত্রে অভিনয় করেন এবং বিদেশি নারীর চরিত্রেও অভিনয় করেছেন, এবং আপনাকে দেখেছি আমরা সেই সফলতার সঙ্গে আপনি সেই অভিনয়টা পেরিয়ে এসেছেন। আপনার একটা লেখালেখির জগৎ আছে, আপনি বুটিকের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ একটা সবসময় একটা ক্রিয়েটিভিটি আপনার মধ্যে কাজ করেছে। যে কথাটা জানতে চাইব সেটা হলো যে চরিত্রের নির্মাণ কিভাবে সম্ভব হয় মনের মধ্যে। একটি চরিত্র হাতে লেখা, সাদা কাগজে কালো দিয়ে লেখা, তাই সেটা কখন শরীর পায় সেটা যদি একটু বলেন। প্রথম কথা, আমার প্রথম দিকে যখন আমি তো মানে মূলত মডেলিং করতাম বিভিন্ন প্রোডাক্টে, অভিনয় জগতে সেই থেকেই আসা, সেটা দেখেই হয়তো কেউ কেউ ডাক দিয়েছিল। প্রথম দিকে আমি গত 30 বছর ধরে এই কাজটা করছি, লেটে যে মানে 40 বছরই প্রায় এসেছি এখানে। প্রথম দিকে আমাকে দেওয়া হতো, হয় বলে দিদি আপনি ডাক্তার সাজুন, নয় বলে আপনি জজ সাজুন, নয় বলে আপনি লয়ার সাজুন, নয় বলে আপনি স্কুলের প্রিন্সিপাল সাজুন, অথবা বলে কলেজের প্রফেসর সাজুন। সেটা হয়তো 3 দিন বা 4 দিন। সেটার একটা কারণ আছে। 1 নম্বর কারণ হলো আমি ডাক্তার, তো লোকে ভাবে বোধহয় অনেক বড় রোল দিলে আমি ডেট দিতে পারবো না, পালাবো, ভয় পায় লোকে, ভাবে ওটিতে চলে যাবে, প্র্যাকটিস করতে চলে যাবে, সেই জন্যে বড় রোল দেয় না। দ্বিতীয় কথা, অনেক দিন প্রফেশনে থাকলে চেহারায় তার একটা ছাপ পড়ে যায়, প্রফেশনালিজমের ছাপ পড়ে যায়, সেটাও একটা কারণ প্রফেশনাল রোলগুলো দেবার। এই হলো কথা। আর আমি সত্যি কথা বলতে কি, চাকরি যতদিন কেএমসিতে চাকরি করতাম, চাকরি যতদিন ছিল, 10 বছর রিটায়ার করছি, ততদিন এতটা সময় পেতাম না।
চাকরি অবসর নেবার পরে ন্যাচারালি সময়টা খানিকটা বেড়ে গেছে। তো সেই কারণে এখন আমি যেরকম ম্যাজিক মোমেন্টসের একটা বড় প্রজেক্টে কাজ করছি, একটা মানে নায়িকার মায়ের রোলে কাজ করছি। সত্যি কথা বলতে কি ভীষণ ভালো লাগছে, মানে কাজটার মধ্যে এত ডুবে গেছি, সত্যি কথাই যেন মনে হচ্ছে নিজের মেয়ের কথা মনে পড়ে যায়। সে বিদেশে থাকে, যখন আমার মেয়ের সঙ্গে কথা বলি, তার সঙ্গে নানা রকমের ইন্টারাকশন করি, আমি রোলটার মধ্যে একদম ঢুকে গেছি। যেটুকু পেরেছি করেছি, বাকি কথা দর্শক বলবেন। হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই দর্শক বলবে। এই যে একটা চরিত্র হয়ে ওঠা, সেটা যে নিজের মধ্যে কীভাবে লালন করতে হয়, এই যে আপনি এখন রয়েছেন যে নায়িকার মায়ের পাঠ করছেন, হ্যাঁ, আবার হয়তো কিছুদিন বাদে সেটা সম্পূর্ণ বদলে গিয়ে অন্য একটা চরিত্র আসবে। সেটা এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া, প্রতি মুহূর্তে নিজেকে পরিবর্তন করা, তার জন্য আপনাকে হেল্প করে স্ক্রিপ্ট, ডেফিনেটলি স্ক্রিপ্ট করে। আর লেনাদির মতো লেখিকা যদি হন, সেটা তো থাকেই। তবুও আপনি নিজেকে কীভাবে অভিনেত্রী তৈরি করেন, যে এই যে চরিত্র, যে মা হয়ে উঠলেন, মানে নায়িকার মা আপনি হয়ে বললেন, সেটা আপনি কীভাবে নিজেকে তৈরি করলেন? আসলে সত্যি কথা বলতে কি, লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্যটা তো একটা অ্যাঙ্কার, হ্যাঁ, একটা শক্তি, সেটা কথা বলে। সেটা যদি 2-4 পাতা পড়ি, তাহলেই একটা ভেতর থেকে বোধহয় একটা ফিলিংস আসে যে এটার ভেতরে আমি কিভাবে যাব, কি করব। সেই ভাবনাটা তখন মাথার মধ্যে কিন্তু তখন নড়াচড়া করতে শুরু করে। হ্যাঁ, ভাবনা মানে ভাবতে ভালো লাগে সেটা। আচ্ছা, তারপরে হলো যখন আমি ফ্লোরে, মানে যখন শুটিংয়ের জন্য আসি, তার পরিবেশটা ভীষণ জরুরি। সেখানে 60-65 জন লোক আছে, তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আমাকে এই চরিত্রটা হয়ে উঠতে সাহায্য করেছে। ডিরেক্টরের কথা বলতে পারি, যারা মেকআপ করে, যারা চুল করে, প্রত্যেকে একজনও বাদ নেই। যারা লাইট করে, যিনি ক্যামেরায় থাকেন, কেমন করে যেন কি একটা জাদুমন্ত্রে মনে হয় যে আমি বোধহয় এই মেয়েটির মাই হয়ে উঠেছি। বেশ বেশ বেশ, খুবই ভালো লাগলো। খুব চমৎকার আপনি বললেন যে আপনি ছাড়াও আপনার আশেপাশ থেকে এমনভাবে আপনাকে এই যে মানুষগুলো, যাদের কথা আমরা জানি না, যাদের আমরা দেখতে পাই না, যাদের নামও আমরা হয়তো জানবো না, যে ছেলেটি ক্যামেরার ট্রলিটাকে ঠেলে নিয়ে যাচ্ছে, বা যে ছেলেটি আলো করছে, বা যে ছেলেটি ক্যামেরাকে সাহায্য করছে, তাদের নাম আমরা জানি না। কিন্তু আপনি এই যে বললেন যে একটা চরিত্র হয়ে উঠতে এদের একটা সক্রিয় অংশগ্রহণ, এটা আমার মনে হয় যারা অভিনয়ে আসবেন তাদের কাছে একটা খুব ইন্সপায়ারিং বলে আমার মনে হয়। আপনি একটু আমাকে বলুন যে কোন কাজ আপনাকে এখনো করা হয়নি, বা আগামী দিনে ভাবছেন যে এই কাজটা করবেন? না, আর বোধহয় কিছু করতে পারবো বলে মনে হয় না। এগুলো সামলাতেই অনেক সময় চলে যায়, এবং অনেক ভাবনা চিন্তা সব কিছু থাকে। তো আর সংসারটাও আমি হয়তো সেভাবে নিজে কাজ হয়তো করতে পারি না, কিন্তু ওভারঅল একটা আমার সুন্দর করে সংসার করতেও আমি খুব ভালোবাসি। কিন্তু সেটা খুব সুন্দর থাকবে, সব কিছু জায়গায় থাকবে, রান্নাঘর খুব সুন্দর সাজানো থাকবে, খুব ভালো করে চাল ডাল নুন তেল ঝকঝকে পরিষ্কার, গ্যাসটা সুন্দর পরিষ্কার। বাড়িতে গেস্ট আসবে হয়তো 10 জন, তখন আমি নিজে কিছু তৈরি করব, ভালো করে সার্ভ করব, এবং বাড়িতে যারা আছেন তারা যাতে একটা সুন্দর জীবন যাপন করতে পারেন, সেটাও কিন্তু আমার দায়িত্ব। হ্যাঁ, একটা সুন্দর পরিবেশ আর কি, সেটা আপনার চেহারা দেখলেই বোঝা যায় যে আপনি খুব গোছানো ছিমছাম থাকতে ভালোবাসেন। চারপাশটা সকলের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটাই আপনি চান। আমি বলতে চাইছি যে এখন, মানে ধরুন আপনি যখন ডাক্তারি করতেন বা এখনও করেন, সেই পেশা থেকে যখন মডেলিংয়ে এলেন, মডেলিংয়ে আসার পরে আপনি তো জানতেন না যে আপনাকে সিরিয়াল করতে হবে। আপনি যখন এসেছেন এবং আপনি সাকসেস পেয়েছেন, হ্যাঁ, এবারে আমি ওই যে জন্যই জিজ্ঞেস করলাম যে ভবিষ্যতে আপনি কোন কাজটা করতে চান, যে এটা তো হলো, আমি তো সুযোগ পেলাম, আমি সেটা কাজে লাগালাম, কিন্তু আপনার নিজের কি মনে হচ্ছে যে এই কাজটা একটা এইরকম ধরনের একটা কাজ করলে আমার ভালো লাগবে বা আমি করতে চাই? না, আমার কোনো ধরনের কোনো আফসোস নেই। আমি চিরকাল ভেবেছিলাম মেয়েদের জন্য কিছু করব, হ্যাঁ, যে কারণে গাইনি লাইনে আমার আশা যে মেয়েদের জন্য কিছু করতে পারবো। তাছাড়াও অল্প স্বল্প দুর্বার মহিলা সম্মাননা কমিটি
যে সেক্স ওয়ার্কারদের যে অর্গানাইজেশন, ওখানেও আমি রেগুলার যাই, তাদের বিভিন্ন বিষয়ে হেল্প করার চেষ্টা করি। আরও কয়েকটা মহিলা কমিশনের সঙ্গেও আপনি হ্যাঁ সক্রিয় 6 বছর ছিলাম, 6 বছর ছিলাম, সেটাও না। এবং লীনা গঙ্গোপাধ্যায়ের পাশে থেকে এই কাজটা করা আমার মনে হয় সেটা যা স্যাটিসফ্যাকশন দিয়েছে। কিছু তো করতে পেরেছি। যারা আমাদের মানে ভীষণভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, আমি তো বলবো সারা পৃথিবীর মেয়েরা তার শিকার, সে এলিট ক্লাসই হোক, মিডল ক্লাসই হোক, বা হয়তো যারা একটু নিম্ন মধ্যবিত্ত তারাই হোক, অনেক মহিলা এর শিকার। এই অন্ধকার সময়টা বোধহয় আমরা এখনো মানে জানি না কোনোদিন পেরিয়ে আসতে পারবো কিনা, কিন্তু আপনারা যারা এই সময় মানে অন্ধকারটাকে কাটাতে চাইছেন, আলো দেখাতে চাইছেন, আলো নিয়ে আসা এই সমস্ত মানুষদের আমরা বরাবরই শ্রদ্ধার চোখে দেখি। আমি আমার শেষ প্রশ্নে আসবো এবার, যে পুজোর সামনে এসে গেছে, পুজোয় আপনার ভাবনা কি? পুজো না, পুজো তো আমাদের জীবনের একটা ইচ্ছা পূরণের ঘটনা বলে আমার মনে হয়। বাঙালিদের জীবন দেখবেন দুভাগে বিভক্ত, পুজোর আগে আর পুজোর পরে। আমরা বলি পুজোর পরে এটা করব, বা পুজোর সময় এটা করব, একটা ফ্রিজ কিনবো হয়তো, হ্যাঁ, কিংবা একটা ওয়াশিং মেশিন, কিংবা একটা মিক্সার পুজোর সময় কিনবো, সেটা একটা বিরাট আনন্দ। ওই যে আছে না মানে রবীন্দ্রনাথের গান, শরৎ আলোর কমল বনে বাহির হয়ে বিহার করে যে ছিল মোর মনে মনে। আমাদের সকল মনের ইচ্ছা মা দুর্গাকে সামনে রেখে আমরা মানে পরিপূর্ণ করি, পুজোর আনন্দে মেতে উঠি। সারা মানে এই যে ধরুন বিভিন্ন কেনাকাটা, জামা কাপড় কেনাকাটা, বাড়ি সুন্দর করে সাজিয়ে রাখা, ঘোরা বেড়ানো, এগুলো যেন পুজোর জন্যে আলাদাভাবে নির্দিষ্ট করে রাখে আমাদের। এইগুলো করে আমার মনে হয় পুজোর যেই 4 দিনের ছুটিতে আমরা ঘোরা বেড়ানো, খাওয়া দাওয়া, নতুন পোশাক, লোকের সঙ্গে মিলিত হওয়া, বিজয়া দশমী, আমরা নতুন করে বাঁচার এনার্জি পাই, কাজ করার এনার্জি পাই। পরবর্তী দিনগুলিতে আমাদের কাজে আমরা আরো ভালোভাবে এগিয়ে যেতে পারি। পুজোর এটাই সার্থকতা। আপনি এখন আপাতত চিরসখা ধারাবাহিকের সঙ্গে যুক্ত আছেন, এইটাই শুধু করছেন। আমরা চাইব ভবিষ্যতে আরো অনেক চরিত্রে আপনি অভিনয় করুন, কারণ আপনার অভিনয় সকলের ভালো লাগছে, আমাদের ভালো লাগছে। তাই আমরা চাইব আপনার আরও বেশি আরও সক্রিয় অংশগ্রহণ করা। এত কিছু কাজের মধ্যেও আপনি এই যে করছেন, এই জন্যে আজকে নোয়ার আড্ডায় আপনি এলেন, এই জন্যে আপনাকে আর একবার আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এখানেই শেষ করব। ধন্যবাদ, শুভেচ্ছা সকলকে।